হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখ, আজকে আমরা সেট জানবো। তাহলে এতদিন আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারে প্রথম যেটা শুনেছিলাম সেটা হচ্ছে কি, বয়েলের সূত্র, তাই তো? তারপরে কি জেনেছিলাম? চার্লসের সূত্র। তারপরে বয়েল চার্লস সমন্বয় সূত্র। এবার চার্লসের সূত্রের সেখানে আমরা কেলভিন স্কেলের সাহায্যে বা পরম স্কেলের সাহায্যে চার্লসের সূত্র করেছিলাম। সেলসিয়াস স্কেলের উপরে চার্লসের সূত্র হয়েছিল। কি বললাম, বোঝা গেল? এগুলো তো হয়েছিল। সেলসিয়াস স্কেলের উপর চার্লসের সূত্র, কেলভিন বা পরম স্কেলের উপর চার্লসের সূত্র। আজকের আমরা যেটা জানবো সেটা আরেকটা যেটা সূত্র জেনেছিলাম সেটা কি, অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র। তাহলে আজকে যেটা জানবো সেটা হচ্ছে সেখানে কে কে থাকবে, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, তিনটে মিলিয়ে। তাহলে তিনটের সমন্বয় সূত্র সেটা আজকে জানবো। এই যে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো তিনটে নিয়ে যে সূত্র সেটাকেই বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক আছে, আদর্শ গ্যাসের সমীকরণ। দেখ, এখানে বয়েলের সূত্রানুসারে আমি কি লিখতে পারি? বয়েলের সূত্রানুসারে লেখা যায় যে ভি আর পি পরস্পর কি, ভি আর পি পরস্পর ব্যস্তানুপাতিক, মানে চাপ বাড়ালে আয়তন কমবে। বয়েলের সূত্রে কি ছিল, পি আর ভি পরস্পর ব্যস্তানুপাতিক, মানে চাপ যদি আমি বাড়াই, চাপ দিকে বাড়ালে কি হবে, আয়তনটা কমে যাবে। এবারে এখানে তোর এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে এখানে চাপটাকে আমরা কি দিয়ে লিখবো, ক্যাপিটাল পি। ঠিক আছে, উষ্ণতা মানে সেটা হচ্ছে উষ্ণতাকে আমরা কি দিয়ে লিখবো, ক্যাপিটাল। উষ্ণতা মানে হচ্ছে ক্যাপিটাল টি। ঠিক আছে, ঠিক আছে। তারপরে লিখবো, তাহলে এইগুলো প্রথমে কি করতে হবে, জানতে হবে যে চাপ মানে হচ্ছে পি, উষ্ণতা মানে হচ্ছে ক্যাপিটাল টি। এন মোল কোনো গ্যাসের আয়তন, এন মোল কোনো গ্যাসের আয়তন, সেটাকে আমি কি লিখবো, ভি। আয়তন মানে কি, আয়তনের ইংরেজি হচ্ছে ভলিউম। তাহলে শুরুর লেটারটা হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে এন মোল, তাহলে এখানে এই জিনিসটা তোকে প্রথমে মনে রাখতে হবে যে এন মোল কোনো গ্যাসের আয়তনটা কত হবে, ভি হবে। ঠিক আছে, চাপটা কিরকম, চাপ মানে পি আর উষ্ণতা হচ্ছে ক্যাপিটাল টি। এবারে এই যে এন মোল মানে সেটাকে আমি কি বলতে পারি, 1 মোল, 2 মোল, 3 মোল। ঠিক আছে, তাহলে 1 মোল মানে কি, একটা গ্যাসের মধ্যে সেখানে কি থাকবে, একটা গ্যাসের অণুর মধ্যে অসংখ্য কি থাকবে, পরমাণু থাকবে। তাহলে 1 মোল অণু বলতে পারি, 1 মোল পরমাণু বলতে পারি। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এখানে মনে রাখবি বয়েলের সূত্রের ক্ষেত্রে ধ্রুবক রাশি কোনগুলো, মানে কোন রাশিগুলো স্থির থাকে,
বয়েলের সূত্রের ক্ষেত্রে কোন রাশিগুলো স্থির থাকে সেটা আগে জেনেছি তো। একটা হচ্ছে উষ্ণতা আর একটা কি গ্যাসের ভর। এখানে কি লিখবো, এখানে হচ্ছে এই যে এন ও টি স্থির, ঠিক আছে। তাহলে বয়েলের সূত্রানুসারে আমি লিখতে পারি যে ভি আর পি পরস্পর ব্যস্তানুপাতিক যখন কি হবে এন ও যখন এন ও টি স্থির। চার্লসের সূত্রানুসারে কি লিখতে পারি, চার্লসের সূত্রানুসারে আমি কি লিখতে পারি বল। চার্লসের সূত্রটা সেখানে কি ছিল, ভর আর চার্লসের সূত্রে কোন দুটো স্থির রাশি ছিল, চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ আর ভর। আর চার্লসের সূত্রে ভি আর টি পরস্পর কি সমানুপাতিক, ঠিক আছে। মানে উষ্ণতা যদি বাড়াই তাহলে কি হবে, আয়তনও কি হবে, বাড়বে। উষ্ণতা যদি বাড়ায় আয়তনও বাড়বে। তাহলে উষ্ণতা আর আয়তন পরস্পর কি, উষ্ণতা মানে টি আর আয়তন মানে কি ভি, উষ্ণতা আর আয়তন পরস্পর সমানুপাতিক। এখানে কিন্তু আমি বয়েলের সূত্রের থেকে চার্লসের সূত্রের অনেক কিছু বলে দেওয়া আছে। সেলসিয়াস স্কেলের সাহায্যে চার্লসের সূত্র, কেলভিন স্কেলের সাহায্যে চার্লসের সূত্র, চার্লসের সূত্র সম্পর্কে অনেক কিছু বলা আছে, সেগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। কিন্তু কি বললাম বোঝা গেল? সেলসিয়াস স্কেলের সাহায্যে চার্লসের সূত্রটা কিরকম হবে বল দেখি। হ্যাঁ, এরকম জেনেছিলিস তো, ভি প্লাস মাইনাস স্মল টি ইকুয়াল টু ভি জিরো, এগুলো লিখবি না। 1 প্লাস মাইনাস কি টি বাই 273। এই স্মল টি মানে হচ্ছে সেটা সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেলকে স্মল টি দিয়ে চিহ্নিত করা হয়। এই মানে এই কি বললাম, এটা একটু এগুলো আলোচনা আগে হয়ে গিয়েছিল, কিন্তু স্মল টি মানে হচ্ছে সেলসিয়াস স্কেল। কি বললাম বোঝা গেল? আর ক্যাপিটাল টি মানে মনে রাখতে হবে সেটা কেলভিন স্কেল বা পরম স্কেল। তাহলে এটা হচ্ছে কি সেলসিয়াস স্কেলে মনে কর বলে দেওয়া হলো 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস হলে কোন একটা গ্যাসের উষ্ণতা যদি 40 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে সেই গ্যাসের আয়তনটা কত হবে, তার জন্য এই ফর্মুলা, ঠিক আছে। আমি উষ্ণতা মনে কর কোন একটা গ্যাসের উষ্ণতা 40 থেকে 60 করলাম, তার জন্য আয়তনটা কত হবে সেটা হচ্ছে এটাই। কি বললাম বোঝা গেল? বুঝতে পেরেছিস? এইগুলো কিন্তু আগের ক্লাসে হয়ে গিয়েছিল। কি বললাম বোঝা গেল? আর এই যে এটা যেটা লিখতাম v1/t1 সমান সমান v2/t2, এটা হচ্ছে কি কেলভিন স্কেলের সাহায্যে, এটা প্রমাণ করেছিলাম। কেলভিন স্কেলের বা পরম স্কেলের সাহায্যে চার্লসের সূত্র। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আছে কি ভি আর টি, টি মানে কি কেলভিন স্কেল বা পরম স্কেল। তাহলে উষ্ণতা বাড়লে আয়তনও কি হবে, বাড়বে। যখন এন ও পি স্থির। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ যেটা, আদর্শ গ্যাসের সমীকরণের মধ্যে তিনটে সূত্র থাকবে। মানে বয়েলের সূত্র থাকবে, চার্লসের সূত্র থাকবে, আর একটা কি অ্যাভোগাড্রো সূত্র। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো সূত্রটা কি ছিল, আয়তনের সঙ্গে অণুর সংখ্যা সমানুপাতিক। আয়তনের সঙ্গে অণুর সংখ্যা, এন মানে কি অণুর সংখ্যা বলতে পারি, পরমাণুর সংখ্যা বলতে পারি, ঠিক আছে। এই বুঝতে পেরেছিস? মনে কর একটা গ্যাসের যদি বেশি গ্যাস হয় তাহলে তার সেই গ্যাসের মধ্যে কি হবে, অণুর সংখ্যাও কি হবে, বেশি হবে। তার মানে আয়তন যদি বাড়ে অণুর সংখ্যাও কি হবে, বাড়বে। যখন পি ও টি স্থির। কি বললাম বোঝা গেল? তাহলে অ্যাভোগাড্রো প্রকল্পটা এটাই, যে আয়তনের সঙ্গে এন কি সমানুপাতিক। এন মানে মনে রাখতে হবে সেটা 1 মোল অণু হতে পারে, 1 মোল পরমাণু হতে পারে। কি বললাম বোঝা গেল? 1 মোল
আয়ন হতে পারে। এবার তিনটেকে যদি আমি একসঙ্গে যদি লিখি, এবার আমি কি করব, তিনটেকে একসাথে লিখবো, উপরের দিকে মুছে দিই। তাহলে লিখতে পারি যৌগিক ভেদের সূত্রানুসারে যৌগিক ভেদের সূত্রানুসারে আমি কি লিখতে পারি, দেখ ভি আর এদিকে কি হবে, এনটি বাই কি হবে, নিচে কি হবে, পি। এটাই তো হবে। সবার বাঁ দিকে কি ছিল, ভি ছিল তো, আর ডান দিকে কে ছিল, সবগুলো ডান দিকে যার যার যেটা ছিল, যেরকম পজিশনে ছিল সেই রকম পজিশনে রেখে দিলাম। পিটা নিচে ছিল, নিচে রেখে দিলাম। আর এনটি এগুলো সব কি শুধুই ছিল তো, তাই তো। এবারে দেখ এখানে লিখে দিতে হবে যখন এন কমা টি ও পি পরিবর্তনশীল, ঠিক আছে, এন কমা টি ও পি পরিবর্তনশীল। এখানে এই যে চিহ্নটা তুলে দিয়ে একটা কি করব, একটা সমান সমানের চিহ্ন আনলাম, সেই সঙ্গে একটা ধ্রুবক আনতে হবে, সেই ধ্রুবকটা হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, তোরা ভেদের চ্যাপ্টার করেছিস? ভেদ এখন হয়নি তাই তো তোদের? তাহলে ভেদ চ্যাপ্টার হলে আরো জিনিসটা বুঝতে পারবি অঙ্কে। বোঝা গেল? তাহলে একটা সমান সমানের চিহ্ন আনতে হবে, সেই সঙ্গে একটা ধ্রুবক আনতে হবে। এই আরটাকে বলা হয়, এই আরটাকে বলা হয়, ক্যাপিটাল আরটাকে বলবো সর্বজনীন গ্যাস ধ্রুবক। সর্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। ঠিক আছে, তাহলে আরটাকে আমরা কি বলবো, ধ্রুবক। এটাকেই বলবো সর্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। এবার পিটা যদি বাঁদিকে যদি চলে আসে, তাহলে আমি লিখতে পারি কি, পিভি সমান সমান এন আর টি। তাহলে এটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, পিভি সমান সমান এন আর টি। তাহলে এই সমীকরণ, এর মধ্যে কে কে আছে, বয়েলস আছে, চার্লস আছে, অ্যাভোগাড্রো আছে। তিনটে মিলিয়েই কি হবে, আদর্শ গ্যাস সমীকরণটা প্রতিষ্ঠিত হবে। কি বললাম, বোঝা গেল? তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ এই যে এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি সমান সমান এনআরটি। তাহলে এই যে সমীকরণের মধ্যে তিনটে সূত্র আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, ওগুলো আমরা আগে পড়েছি। এবার তিনটাকে মিলিয়ে আমি এইরকম লিখতে পারি। এবার এই চিহ্নটা তুলে দিয়ে আমি কি করলাম, একটা সমান সমানের চিহ্ন আনলাম, আর কি করলাম, একটা ধ্রুবক আনতে হবে, সমান সমানের চিহ্ন আনতে হবে, সেই সঙ্গে একটা ধ্রুবক আনতে হবে। কি বললাম, বোঝা গেল? একটা সেই ধ্রুবকটা হচ্ছে আর। এই আরটাকে বলবো, মনে রাখবি, আরটাকে বলা হবে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। ঠিক আছে, এই আর এর মাত্রা বের করতে দেয়, এই যে আর, এই আর এর মাত্রা বের করতে হয়, আর এর একক জানতে হয়। দুটো পদ্ধতিতে একক, দুটো পদ্ধতি মানে কি, একটা এসআই পদ্ধতি, এটা হচ্ছে সিজিএস পদ্ধতি। আর এর মাত্রা জানতে হবে। কি বললাম, বোঝা গেল? তাহলে আর এর মাত্রা বের করতে গেলে একটা জিনিস মনে রাখবি, তাহলে সমীকরণটা কি, পিভি সমান সমান এন আর টি, তাই তো, পিভি সমান সমান এন আর টি। এবারে এই যে আর সমান সমান আমি কি লিখতে পারি, পিভি, এই আরটাকে পিভি বাই কি লিখবো, এন টি, পিভি বাই এন টি লিখতে পারি নাকি? কিছু বুঝতে পারলি না? এনটিটা কেন উপরে লিখবো, মনে কর আরটা এই যেখানে, আরটাকে শুধু এই জায়গায় থাকবে, মানে আরটাকে তুই ডান দিকে রাখবি, এনটিটাকে যদি বাঁ দিকে যদি নিয়ে আসিস, তাহলে কি হবে, পিভি বাই এনটি হবে না? হ্যাঁ, কি বললাম, বুঝতে পেরেছিস? ওই ওদিকে নিয়ে যাওয়া, এদিকে নিয়ে যাওয়া, শেষে কি পাবি, সেই আর ইকুয়াল টু পিভি বাই এনটি হবে। মানে আমি যেটাকে বের করবো সেটাকে আমি সবসময় কোন দিকে রাখি, মনে কর এক্স এর মান বের করবো, এক্সটাকে ডান দিকে রাখবো, কোন দিকে রাখবো, তবে
তাহলে এবারে একটা জিনিস দেখবি, তোরা ওই ক্লাস 9-এ জেনেছিলিস ওই যে চাপের মাত্রা, আয়তনের মাত্রা, এগুলো জেনেছিলিস তো। তাহলে চাপ মানে, চাপের মাত্রা বের করতে গেলে চাপ মানে আমি কি বলতে পারি, বল বাই ক্ষেত্রফল। মানে বল মানে কি এফ, আর এরিয়া মানে কি, এ মানে হচ্ছে এরিয়া মানে কি ক্ষেত্রফল। তাহলে চাপের মাত্রা বের করতে গেলে কি জানতে হবে, বলের মাত্রা জানতে হবে, ক্ষেত্রফলের মাত্রা জানতে হবে। আবার বল মানে আমরা কি জানি, বল মানে কি, বল মানে কি এম এ, এফ সমান সমান কি এম এ। ওই জন্য আমি কি করলাম, এফ এর জায়গায় কি করলাম, এম এ লিখলাম। আর এ মানে হচ্ছে কি ক্ষেত্রফল, তো এ মানে কি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের মাত্রা কি হয়, এল স্কয়ার। মানে উপরে এম এর মাত্রা যদি আমি লিখি, এম এর মাত্রা কি হবে, ক্যাপিটাল এম। মাত্রাগুলোকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখি, ঠিক আছে। তাহলে এম এর ভরের মাত্রা হবে ক্যাপিটাল এম, ত্বরণের মাত্রা হবে এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। আর নিচে হবে কি এল, এল স্কয়ার। দেখ এই এল আর এই এল কেটে গেলে কি হবে, নিচে একটা এল পড়ে থাকবে। তার মানে আমি অ্যাকচুয়ালি কি পাবি, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তোরা সূচক করিসনি, এটা তো নিচে আছে, এটা তো নিচে আছে, তার মানে এর পাওয়ারে কিছু নেই মানে কি এক আছে। নিচে থাকা মানে সেটা কি বোঝায়, ভাগ বোঝায়, ঠিক আছে। তাহলে ভাগ থাকলে তখন কি হবে, তার সূচকের আগে কি হবে, মাইনাস হবে না, চিহ্নটা কি হবে, ভাগ থাকলে মাইনাস, আর গুণ থাকলে কি হবে, যোগ হবে। তাহলে এখানে চাপের মাত্রা কি পেলাম, এটাই। তারপর আমি চাপের জায়গায় এর মাত্রাটা লিখে দেবো। তার মানে এম এল টু দি পাওয়ার -1, ঠিক আছে, টি টু দি পাওয়ার -2। চাপের জায়গায় চাপের মাত্রাটা শুধু লিখলাম। এবার ভি এর মাত্রাটা কি হবে, ভি এর মাত্রা হচ্ছে এল কিউ। ভি এর মাত্রা কি হবে, এল কিউ, ঠিক আছে। বুঝতে পারলি নাকি? আর এর কি মাত্রা মান বসাবেন না, এর এর মাত্রা এখানে, এর এর মাত্রা এখানে মনে রাখবি, তোদের বইয়েতে দেওয়া আছে মোল, ঠিক আছে। ওই যে বললাম না, এন মোল মানে 1 মোল 2 মোল 3 মোল। আর টি এর মানে, টি এর মাত্রা হবে, টি এর মাত্রা এখানে মনে রাখবি কেলভিন। কে মানে হচ্ছে কি কেলভিন, কেলভিন লেখা যায়, বা মনে রাখবি থিটাও লেখা যায়, ঠিক আছে। কেলভিন লিখতে পারিস বা লিখতে পারিস থিটা, ঠিক আছে। কেলভিন লেখা যাবে বা থিটা লেখা যাবে। তাহলে এবারে এই সবগুলোকে যদি আমি একসঙ্গে যদি আমি লিখি কি হবে বলতো, এই এল টু দি পাওয়ার -1 আর এই এল কিউব মানে কি হয়ে যাবে, এম -1 আর এখানে কি +3। এরাই কিছু নেই মানে কি আছে, প্লাস আছে তো। তাহলে প্লাস মাইনাসে কি হবে, মানে কি হবে L2 হয়ে যাবে, তাই তো। -1 আর +3 মানে কি হবে, L2 হবে তো। তারপরে কি হবে, টি টু দি পাওয়ার -2, তারপরে মোল, এটা -1 হবে, এটাই -1 হবে। তার মানে এটা হলো কি, অতএব এটা আর এর মাত্রা বেরোলো, আর এর কি মাত্রা বেরোলো। এবারে আমরা কি জানবো, আর এর দুটো পদ্ধতিতে মান জানবো। এটা আর এর দুটো পদ্ধতিতে মান, একটা হচ্ছে এসআই পদ্ধতি আর একটা সিজিএস পদ্ধতি। হ্যাঁ হয়ে গেছে। তাহলে এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে আর এর মান হচ্ছে 8.31, ঠিক আছে। মোল ইনভার্স কেলভিন ইনভার্স। হ্যাঁ, এটা কেন হলো, এই এককটা কেন লিখলাম, তাই তো। এই এককটা জুল মোল ইনভার্স, মানে জুল পার মোল পার কেলভিন, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা কেন লিখলাম দেখ, এই দেখে নিবি। পিভি সমান সমান কি লিখলাম, এনআরটি লিখলাম না। তাহলে আমার আর এর মান বের করতে হবে মানে কি, পিভি বাই কি হবে এনটি। আর মানে কি পিভি বাই এনটি। এই যে পিভি, এই পুরোটার একক হবে কি, জুল হতে পারে বা হতে পারে আর হতে পারে। কি বললাম, বোঝা গেল। এদের পুরোটার একক কি হবে, জুল অথবা হতে পারে। তাহলে এসআই পদ্ধতিতে হয়েছে জুল, সিজিএস পদ্ধতিতে কি হবে, তাহলে মনে রাখবি। তাহলে এই যে জুল আর আর, এটা কোন রাশির একক জানিস, কোন রাশি, এই যে জুল আর এইগুলো কোন রাশির একক, কার্য, কার্য বা শক্তির একক কি ছিল, জুল আর।
তাই তো? কার্য বা শক্তির একক কি ছিল? তাহলে এখানে মনে রাখবি যে পিভি এর একক কোন রাশির সঙ্গে সমান হবে? কার্যের সঙ্গে সমান হবে। কার্য বা শক্তির একক কি ছিল? জুল। কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে কার্য বা শক্তির একক কি হবে? জুল। বা বলতে পারি আর্ক। এসআই একক জুল, সিজিএস একক আর্ক। আর এই যে মোল ইনভার্স কেলভিন ইনভার্স কেন দিচ্ছি? মোল আর কেলভিন ইনভার্স মানে কি সেটা কি বোঝাবে? নিচে আছে। -1 কেন হচ্ছে? নিচে থাকার জন্য। মোলটা নিচে থাকার জন্য উপরে কি মোলের মাথায় কি হচ্ছে? -1। কেলভিনটা নিচে থাকার জন্য কেলভিনের মাথায় কি হচ্ছে? -1। দেখ পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে পিভি মানে সেই পুরোটাই কি হচ্ছে? পিভি এর একক কি হবে? জুল হবে। তাহলে মনে থাকবে, তাহলে পিভি এর একক কার সঙ্গে সমান হচ্ছে? কার্য বা শক্তির এককের সঙ্গে। কার্য বা শক্তির একক কি? জুল অথবা কি আর। এসআই একক জুল, সিজিএস একক আর। আর এন এর একক কি? মোল। ঠিক আছে, ওই জন্য কি মোল ইনভার্স। এবার মোলটা কোথায় আছে? নিচে। উষ্ণতা মানে কি? কেলভিন। কি বললাম বোঝা গেল? উষ্ণতা মানে কি হবে? কেলভিন। সেটা কি হচ্ছে? সেটাও কি আছে? নিচে আছে। হ্যাঁ, সিজিএস পদ্ধতিতে হয়ে গেল। এটা এসআই হলো, সিজিএসটা এই তো সহজ। দেখ 1 জুল মানে তোকে মনে রাখতে হবে, 1 জুল মানে কত ওয়াট বল দেখি? 10⁷ আর্ক। 1 জুল মানে কত আর্ক? 10⁷ আর্ক। মানে তুই যখন সিজিএস পদ্ধতিতে যখন বের করবি, সিজিএস পদ্ধতিতে আর সমান সমান 8.31 ইন্টু, তাহলে এটা জুল থেকে যখন আমি আর কে নিয়ে যাব তখন কি করতে হবে? এর সঙ্গে 10⁷টা গুণ করে দিতে হবে। জুল থেকে যখন আমি আর কে নিয়ে যাব, এই যে 8.31 এর সঙ্গে 10⁷টা কি করে দেব? গুণ করে দেব। দিলেই কি হয়ে যাবে? জুলটা আর্ক হয়ে যাবে। জুল মোল ইনভার্স কেলভিন। ক্লিয়ার? অঙ্কের ক্ষেত্রে বুঝতে পারলি? যখন অঙ্ক করবি সেই সময় আর এর যে মানটা লাগে বেশি, সেটা হচ্ছে 0.082। ঠিক আছে, 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এইটা কিন্তু অঙ্ক করার সময় দেখবি এইটা আর এর এই মানটা তোকে মনে রাখতে হবে, দিয়ে দেওয়া থাকে, কিংবা এটা মনে রাখতে পারিস। এই দেখ, এই যে লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ওই আর ইকুয়াল টু তাহলে কি পেলাম? পিভি বাই কি? এনটি। তো তাহলে পি মানে কি? চাপ। চাপের একক কি হয়? এটিএম। হয়তো মনে কর 1 অ্যাটমসফিয়ার প্রেসার। ঠিক আছে, লিটারটা কি? আয়তনের একক। আর নিচে কে থাকবে? মোল মানে কি? মোল ইনভার্স। বুঝতে পেরেছিস? এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। এই যে জুল আর এগুলো কার? ওই যে পিভি এর, কি বললাম বোঝা গেল? তাহলে পিভি এর একক কার সঙ্গে সমান হবে? কার্য বা শক্তির এককের সঙ্গে সমান হবে। এই মুছে দিই এগুলো। এখানে পিভি ইকুয়াল টু এনআরটি, এটা পেলাম তো? হ্যাঁ, এই যে পিভি সমান সমান এন এর জায়গায় আমি লিখতে পারি স্মল এম বা ক্যাপিটাল ডব্লিউ বাই ক্যাপিটাল এম, এটা আর টি। ঠিক আছে, এন এর জায়গায় এন মানে কি বোঝায়? 1 মোল বোঝায়, 2 মোল বোঝায়, 3 মোল বোঝায়, মানে পদার্থের পরিমাণকে বোঝায়। কত মোল অণু আছে? 1 মোল অণু আছে, না 2 মোল অণু আছে, বা 1 মোল পরমাণু আছে, না 2 মোল পরমাণু আছে? কি বললাম বোঝা গেল? হ্যাঁ, এন মানে হচ্ছে মোল সংখ্যা নির্দেশ করে কত। এবার এন এর জায়গায় আমি কি লিখলাম? স্মল এম বাই ক্যাপিটাল এম লিখতে পারি, বা ক্যাপিটাল ডব্লিউ বাই ক্যাপিটাল এম লিখতে পারি। বোঝা গেল? দেখ, তার জন্য শুধু যদি অক্সিজেন যদি আমি লিখি তাহলে মানে কি? সেটা একটা কি? অক্সিজেন পরমাণু। ঠিক আছে, শুধু যদি অক্সিজেন যদি লিখি তাহলে সেটা কি হবে? একটা অক্সিজেন পরমাণু। ঠিক আছে, তাহলে অক্সিজেন পরমাণুর যদি আমি ভর যদি বলি তাহলে সেটা হবে কত? 16। ঠিক আছে, অক্সিজেন পরমাণুর ভর কত? 16। তাই তো? বোঝা গেল? তাহলে এখানে তোকে মনে রাখতে হবে যে কোনো কিছুর, তাহলে এই যে অক্সিজেনটা তো কি? পরমাণু। তাহলে এর ভর যেটা পাবো সেটাকে আমরা কি বলবো? পরমাণুর ভরকে আমরা কি বলবো? পারমাণবিক ভর। ঠিক আছে, তাহলে 16 গ্রাম অক্সিজেন মানে সেটাকে মনে রাখতে হবে 16 গ্রাম অক্সিজেন মানে কোনো কিছুর পারমাণবিক ভর। ঠিক আছে, সে অক্সিজেনের জায়গায় হাইড্রোজেন থাকতে পারে। তাহলে কোনো কিছুর পারমাণবিক ভর মানে সেটা কত হচ্ছে? কত মোল? 1 মোল। মানে এই যে 16 গ্রাম অক্সিজেন মানে সেটাকে আমি বলতে পারি, ও মানে হচ্ছে অক্সিজেন,
16 গ্রাম ও মানে সেটাকে আমি বলতে পারি কত মোল? 1 মোল। জিনিসটা বোঝা গেল? 16 গ্রাম অক্সিজেন মানে কত মোল? 1 মোল। বুঝতে পেরেছিস? এবার যদি পরীক্ষায় যদি বলে যে 8 গ্রাম অক্সিজেন মানে তাহলে কত মোল হবে? 8 গ্রাম অক্সিজেন। ঠিক আছে, তাহলে এখানে তাহলে মনে রাখতে হবে যে এম মানে কি? এম মানে হচ্ছে কি আণবিক ভর। ঠিক আছে, যদি এখানে যদি ও না থেকে যদি O2 যদি থাকতো অক্সিজেন তাহলে O2 মানে কি? O2 মানে কটা অক্সিজেন আছে? 16টা। O2 মানে এখানে কি আছে? ও কটা আছে? অক্সিজেন কটা? দুটো। তাহলে একটার জন্য কত? 16। 16 ইন্টু 2 মানে কত হচ্ছে? 32 গ্রাম। কি বললাম বোঝা গেল? এই এম মানে মনে রাখতে হবে, আণবিক ভর। এম মানে হচ্ছে আণবিক ভর। এম মানে আণবিক ভর। আণবিক ভর। এম মানে হচ্ছে আণবিক ভর। তাহলে এই যে এটা তো অণু, তাহলে এই অণুর আণবিক ভর, এটা কি অণু? অক্সিজেন অণু। কিন্তু O2 মানে হচ্ছে অক্সিজেন অণু, শুধু ও মানে হচ্ছে অক্সিজেন পরমাণু। ঠিক আছে, তাহলে এই অণুটার, এই অক্সিজেন অণুর এই যে ভর যেটা পেয়েছি 32 গ্রাম, তাহলে এটাকে আমরা কি বলবো? আণবিক ভর বলবো। অণুর ভরকে আমরা কি বলবো? পারমাণবিক ভর। তাই তো? তাহলে এই যে 32 গ্রাম O2 মানে মনে রাখতে হবে 32 গ্রাম O2 মানে সেটা কত মোল? 1 মোল। ঠিক আছে, তাহলে এম মানে কি লিখলাম? আণবিক ভর পেলাম। ঠিক আছে, তাহলে অক্সিজেনের যদি আমি আণবিক ভর যদি বলি সেটা কত হবে? তার মানে এম এর এটাই কি এম? এই 32 গ্রামটাই কি এম এর ভ্যালু? এবার পরীক্ষার সময় মনে কর বলল যে 16 গ্রাম অক্সিজেন মানে কত মোল? প্রশ্নের মধ্যে দেওয়া রইলো যে 16 গ্রাম অক্সিজেন মানে কত মোল। ঠিক আছে, তার মানে কি হবে? হাফ মোল। সেটা কি করে পেলাম? তাহলে এটা কি হবে? 16 বাই কি 32, কাটাকুটি করলে কত হবে? 1/2 মানে হাফ মোল মানে কত? 0.5 মোল। ঠিক আছে, এখানে তোকে মনে রাখতে হবে যে এম মানে হচ্ছে আণবিক ভর, কোন গ্যাসের অণুর আণবিক ভর, সেটা আমাকে জানতে হবে। তার জন্য ওই যে ক্লাস 9-এ যেগুলো ছিল 1 থেকে 20 পর্যন্ত, ওগুলো কিন্তু এখানে মনে রাখতে হবে। আণবিক ভরটা তোকে বলে দেওয়া থাকবে না। ঠিক আছে, অঙ্কের মধ্যে যে ভরটা বলে দেওয়া থাকবে সেটা হচ্ছে কি ওই স্মল এম বা ক্যাপিটাল ডব্লিউর ভ্যালু। তাহলে এই যে 16 গ্রাম যেটা ওখানে প্রশ্নের 16 গ্রাম যেটা বলা হয়েছে 16 গ্রাম O2, তাহলে 16 গ্রাম O2 মানে কত মোল পাচ্ছি? 0.5 মোল। তাহলে যে 16 গ্রামটাই হচ্ছে কি এই স্মল এম বা ক্যাপিটাল ডব্লিউ। আর ক্যাপিটাল এম মানে কি? সেটা আণবিক ভর। এই আণবিক ভরটা তোকে কিন্তু মনে রাখতে হবে। মানে আণবিক ভর মনে রাখা মানে কি ওই যে 1 থেকে 20 পর্যন্ত যেটা ক্লাস 9-এ জেনেছিলাম, পরপর কিন্তু ওটা মনে রাখতে হবে। তাই তো? সেখানে কি ছিল? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম পর্যন্ত। তাহলে পরপর মানে কি? পরপর মনে রাখলে কি হবে? কি পাই? প্রোটন সংখ্যা পাই। পরপর মনে রাখলে কি হবে? প্রোটন সংখ্যা পাবো। এবার প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগ করলে কি হবে? ভর সংখ্যা পাই। কি বললাম বোঝা গেল? প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যোগ করলে কি পাবো? ভর সংখ্যা। যেমন এই যে অক্সিজেন মানে কি? হাইড্রোজেন থেকে শুরু হয়, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে অক্সিজেন মানে কত? 8 মানে হচ্ছে প্রোটন সংখ্যা। যতগুলো প্রোটন থাকবে ততগুলো কে থাকে? ইলেকট্রন। কিন্তু আমাকে এখানে তো ভর সংখ্যা বের করতে হবে, তাহলে কিন্তু নিউট্রন সংখ্যা দরকার। তাহলে 8টা প্রোটন মানে কি হবে? নিউট্রনের, অক্সিজেনের 8টা নিউট্রনও থাকে। 8টা যোগ করলে কত হবে? 16টা। ঠিক আছে, এটা কি 16টা হচ্ছে কি একটা অক্সিজেনের পারমাণবিক ভর। অক্সিজেন পারমাণবিক ভর। হ্যাঁ, আণবিক ভর না? শুধু ও মানে পরমাণু। পরমাণুর ভরকে আমরা কি বলছি? পারমাণবিক ভর। কিন্তু O2 মানে কি? অণু। তাহলে এই O2-র মধ্যে কটা পরমাণু আছে? এই O2-র মধ্যে কটা অক্সিজেন পরমাণু আছে? দুটো। তার ভর কত হচ্ছে? 32 গ্রাম। কি বললাম বোঝা গেল? তার মানে হচ্ছে এম মানে হচ্ছে আণবিক ভর, আর অঙ্কের মধ্যে যে ভরটা উল্লেখ করা থাকবে সেটাই হচ্ছে কি স্মল এম বা ক্যাপিটাল ডব্লিউ। ঠিক আছে, তার জন্য কত মোল হবে? তাহলে এখানে একটা জিনিস দেখ, এই যে এইটাকে আমি কেন লিখছি এরকম ভাবে, কেন লিখছি? তাহলে এম মানে হচ্ছে কি এম মানে আণবিক ভর। তোমরা আমি এটাকে লিখতে পারি এম গ্রাম, তাই তো?
এম গ্রাম মানে সেটা কত মোল? 1 মোল, তাই তো? এমটা মানে কি আণবিক ভর, তাহলে এই তো 32টা কি আণবিক ভর, তো তাহলে কোনো কিছুর আণবিক ভর মানে সেটা মনে রাখতে হবে সেটা কত মোল? 1 মোল। তার মানে এম গ্রাম মানে সেটা কি 1 মোল। তাহলে যখন আমি 1 গ্রাম যখন লিখবো তার মানে কি লিখতে পারি 1/m মোল, ঠিক আছে। আর অঙ্কের মধ্যে যে ভরটা বলে দেওয়া থাকবে সেটাকে আমি স্মল এম দিয়ে লিখতে পারি বা ক্যাপিটাল ডব্লিউ দিয়ে লিখতে পারি। তাহলে এত গ্রাম মানে কত মোল হবে, তার মানে উপরে কি হচ্ছে স্মল এম বা ক্যাপিটাল ডব্লিউ বাই ক্যাপিটাল এম। কি বললাম, বোঝা গেল? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। এবার একটা জিনিস মনে রাখবি, ওই যে দুটো গ্যাস জানবি, একটা হচ্ছে আদর্শ গ্যাস, একটা বাস্তব গ্যাস। যারা কিন্তু এই যে সমীকরণটা পি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা যারা মেনে চলবে তাদেরকে বলবো আদর্শ গ্যাস, আর যারা এই সমীকরণটা মেনে চলবে না তাদেরকে কি বলবো, বাস্তব গ্যাস বলবো। বুঝতে পেরেছিস? তো স্মার্ট স্টুডেন্টসরা এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।